স্থলবন্দর নিয়ে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন। আমরা তো দেখতে যেটা প্রশ্নের মাধ্যমে মায়ানমার কিংবা ওই বেল্ট থেকে স্থলবন্দর থেকে আমরা আমদানি পণ্য নিয়ে কথা বলেছি। একইভাবে 33টা রুট নিয়ে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সংবাদ মাধ্যমে জানতে পেরেছি আমাদের এখানকার অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে আমাদের এখান থেকে অবৈধ উপায়ে ওপারে পার করা হচ্ছে, যেগুলো ওখানে সাপ্লাই নেই কিংবা প্রোডাকশন নেই। এক্ষেত্রে এর একটা ইম্প্যাক্ট আমার স্থানীয় ইকোনমিতে পড়ছে। দেখা যাচ্ছে কক্সবাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রিক দাম অনেকটা ঢাকা চট্টগ্রামের চেয়েও বেশি। এটা সরাসরি হয়তো ওইটার উপর ডিপেন্ডেন্স। তো এই যে সোশ্যাল একটা ইম্প্যাক্ট পড়ছে, আমাদের স্থানীয় জীবনধারার উপর ইম্প্যাক্ট পড়ছে, আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, এই জিনিসটাকে আপনি সরকারের কৌশলগত আরো সুনির্দিষ্ট পরামর্শ কিভাবে দিতে পারেন? এটাকে শুধুমাত্র এই ট্রেডটাকে বৈধ করলেই সমস্যার সমাধান হবে, নাকি দ্রব্যমূল্যের একটা মার্জিন থাকার জন্য এখানে ট্যুরিজমের উপর ইম্প্যাক্ট আছে? আমাদের অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই স্থানীয় ব্যবসায়ীরাও এখানে অসাধু পন্থা অবলম্বন করে। সরকার কিংবা আপনাদের সহকর্মী কিংবা ব্যবসায়ী কিংবা নাগরিক সবার প্রতি আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা? আসলে বিষয়টা তো অনেক ব্যাপক একটা বিষয়, কারণ এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে আপনার সমস্যা, একটা হচ্ছে সম্ভাবনা। সমস্যাটা হচ্ছে যেখানে আপনার যে অবৈধভাবে যেটা যাচ্ছে, এখানে আসলে কোনো মনিটরিং থাকে না, কি পরিমাণ পণ্য আপনার ওই দেশে যাচ্ছে, আপনার প্রোডাকশন কতটুকু আছে, আপনার স্টক কতটুকু আছে, এবং এটার এগেইনস্টে কি পরিমাণ আপনি এক্সপোর্ট করবেন, যেটা লিগ্যাল বিজনেসে হয়। এখন ইনফর্মাল অথবা এই ধরনের অবৈধ ব্যবসার মধ্যে যেটা হয়, এই ধরনের কোনো কিছু মনিটরিং করার সুযোগটা থাকে না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেহেতু কক্সবাজার এখন ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিটা খুব বুমিং, এবং ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি থেকে আসলে লোকাল ইকোনমিতে বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। এখানে ট্যুরিস্ট আছে, এখানে রিফিউজি রোহিঙ্গারা আছে, এখানে লোকাল কমিউনিটির লোকজন আছে। তো অ্যাজ এ ডিস্ট্রিক্ট কক্সবাজারের যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো কিন্তু আপনার কখনোই এটা স্থানীয়ভাবে থাকে না। এটা দেখা যায় কি অনেক সমস্যায়, বেশিরভাগ সমস্যা এখন আন্তর্জাতিক সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। এইখানে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা আছে, এখানে কিন্তু আমাদের এই তিনটা ডিপার্টমেন্ট কিন্তু তিনটা জায়গায় কিন্তু এইটার মানে হেভি ইউজ হয় এবং হেভি ডিমান্ড থাকে। একটা হচ্ছে লোকাল কমিউনিটি, একটা হচ্ছে ট্যুরিজমে, আর একটা হচ্ছে আপনার রিফিউজি ক্যাম্প রিলেটেড। তো এখন এর মধ্যে যদি আপনার এই ধরনের পাচারের বিষয়টা যদি চলে আসে, এই ধরনের ইনফর্মাল আপনার ট্রানজ্যাকশনের বিষয়গুলো যখন চলে আসে, সেক্ষেত্রে এটা আপনার স্থানীয় বাজারে বলেন, স্থানীয় ইকোনমিতে বলেন, এটা একটা বিশাল বড় ক্রাইসিস তৈরি হচ্ছে। এটা সমস্যা না, এটা বিয়ন্ড আপনার প্রবলেম হচ্ছে, যেটা ক্রাইসিসে পরিণত হয়েছে। এখন এই বিষয়টাকে লিগালাইজ করার জন্য এখানে যে অপরচুনিটিটা আছে, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু এটার উত্তরটা আছে। যেমন এই যে আপনার ডিমান্ডটা, যেমন এই মিয়ানমারে যে জিনিসগুলো পাচার হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট অপরচুনিটি। এবং এই এক্সপোর্ট অপরচুনিটি অ্যানালাইসিস করে, মার্কেট অ্যাসেসমেন্ট করে আমার যে প্রোডাকশনটা হয় এবং যে আমার যে এখানে এক্সপোর্টের অপরচুনিটিটা আছে, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে, একটু স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে যদি আমরা যেটা প্ল্যানভাবে যদি ওখানে যদি মার্কেট অ্যাক্সেস নেওয়া যায়, অ্যাক্সেস টু মার্কেট যদি এটা যদি ক্রিয়েট করা যায়, তাহলে এটা একটা বিশাল বড় সুযোগ। ওকে, আমরা আজকে পর্যন্ত যে বর্ডার ট্রেডের অথবা মিয়ানমারের স্থলবন্দরের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সবচেয়ে যে ইতিবাচক জিনিসটা আমাদের প্রথম মাথায় আসে, এখানে একটা বিজনেস অপরচুনিটি আছে। এখন বিষয়টা হচ্ছে এই অপরচুনিটিটাকে কিভাবে আমরা সবসময় ট্র্যাকে রেখে এটাকে লিগাল ওয়েতে সবসময় মেনটেন করা যায়। এখানে আসলে এই পাচারের বিষয়টা আসলে এটা যারা সার্ভেলেন্স, আমাদের যে অথরিটিটা আছে এখানে, পুলিশ বিডিআর যারা আছে, যারা আপনার এই সার্ভেলেন্সের ক্যাপাসিটি আছে, এদের আসলে ক্যাপাসিটি বিল্ডিংও দরকার। আর কক্সবাজার, আমি একটু আগেও যেটা বলেছি, কক্সবাজার একটা স্বাভাবিক অথবা একটা ছোট জেলা শহর হিসেবে চিন্তা করলে হবে না, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। এখানে আসলে এমন একটা অথরিটি থাকা উচিত যাদের কোঅর্ডিনেশন থাকতে হবে, যাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোঅর্ডিনেশন করার সুযোগ আছে। কক্সবাজারের ক্ষেত্রে যেটা বেশি সমস্যা হয়, এখানে প্রত্যেকটা ছোটখাটো বিষয়ের জন্য আপনার দেখা যায় কি অনুমোদন নিতে হয় ঢাকায় গিয়ে, অথবা অনুমোদনের যে প্রক্রিয়াগুলো এত বেশি জটিল। তার মানে আপনার বক্তব্য থেকে এখানে এক্সপোর্ট অপরচুনিটির একটা ব্যাপারে আছে। এখানে সামগ্রিক একটা আমার কি বলে একটা অনুমোদন নির্ভর জিনিসটা ডিসেন্ট্রালাইজেশনের একটা দরকার আছে। এই সাজেশন থেকে যদি আমি বলি, এবং এক্সপোর্টটা আমরা স্থলবন্দর নিয়ে আলাপ করছিলাম, আমরা আমাদের আলোচনা আর বেশি দীর্ঘায়ু করব না, আর দুটি পার্সপেক্টিভে আমি আলাপ করব। একটা হচ্ছে, আপনি জানেন আন্তর্জাতিক বিমানবন্দরের প্ল্যাটফর্ম আমাদের এখানে রেডি, কোনো কারণে এটা এখন উদ্বোধন করা হয়নি। এবং একটা আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য আমরা জানি শুধু যাত্রী নির্ভরতা নয়, এখানে কার্গো নির্ভর আমদানি রফতানির একটা বিশাল অপরচুনিটি থাকে। এটা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর প্রেক্ষাপটকে কতটুকু
ভাবে আমরা সামনে এগিয়ে নিতে আপনি পরামর্শ দিতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে, এটাও বিগত বর্তমান সরকার যখন ক্ষমতায় ছিল তাদের একটা প্রজেক্ট ছিল হচ্ছে গুমদুম হয়ে একটা আশিয়ান হয়ে একটা রেল প্রকল্প এগিয়ে নেওয়া, যেটা আমাদের এখন চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত, রামু হয়ে কক্সবাজার পর্যন্ত এসছে। রামু গুমদুম হয়ে এই রেল প্রকল্পটাও আমরা আমদানি রপ্তানির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারি কিনা, একটা আন্তর্জাতিক বিমানবন্দর আর একটা আন্তর্জাতিক রেল প্রকল্প, এই দুটা নিয়ে আপনার সামগ্রিক পরামর্শ কিংবা সুনির্দিষ্ট পরিকল্পনা কি হতে পারে বলে মনে করেন? আমাদের যে রেল নেটওয়ার্কটা আছে এটা নিয়ে যখন আসলে কক্সবাজারকে কানেক্ট করে যখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির বিষয়টা আসে, এখানে দুইটা আপনার বিষয় আছে, একটা হচ্ছে এশিয়ান রেল নেটওয়ার্ক এবং এশিয়ান হাইওয়ে, আর হচ্ছে চায়নার ওয়ান বেল্ট ইনিশিয়েটিভ যেটা আছে, এই দুইটা আপনার ইনিশিয়েটিভে কানেক্ট হওয়ার আমাদের সুযোগ রয়েছে। আমি যদি এয়ারপোর্টের বিষয়টা নিয়ে আসি, এয়ারপোর্টের রানওয়ে কেন্দ্রিক যে ডেভেলপমেন্টটা হওয়া দরকার ছিল সেটা অলরেডি কমপ্লিটেড, মানে অ্যাজ ইনফ্রাস্ট্রাকচার ইট ইজ রেডি, না শুধু রানওয়ে রিলেটেড, কিন্তু ফ্যাসিলিটি রিলেটেড যেটা সেটার জন্য আমরা এখনো প্রিপেয়ার্ড না। রাইট, ফ্যাসিলিটি বলতে একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, ইন্টারনাল যে ক্যাপাসিটি যে বিষয়টা আছে, আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো কার্গো কমপ্লেক্সের কোনো প্ল্যান এখনো পর্যন্ত গভর্নমেন্টের থেকে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আচ্ছা, এটা তার মানে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলছি কিন্তু কার্গো প্ল্যানিংটা এখনো উন্মোচিত হয়নি এখনো। ওকে, দ্বিতীয় যে বিষয়টা আছে, কক্সবাজার এয়ারপোর্ট রিলেট করে যে কানেক্টিং রোডগুলো হওয়ার কথা, এই রোডের এখনো পর্যন্ত কোনো ধরনের প্ল্যানিং অথবা কোনো অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত নাই। আমি যখন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করব, আমি যখন একটা ইন্টারন্যাশনাল কার্গো কমপ্লেক্স করব, এখানে যখন আমদানি রফতানি হবে, এখানে আপনার কী ধরনের ট্রেলার চলবে, কী ধরনের ক্যাপাসিটি রোডের দরকার, কি লোড দরকার, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে প্রায়োরিটি দিয়ে আগে কাজ করা দরকার ছিল। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য প্রস্তুত, কিন্তু আমাদের যে এটাকে সাপোর্টেড করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে ধরনের ফ্যাসিলিটিস অথবা সার্ভিসগুলো ডেভেলপ করা দরকার ছিল, এটার জন্য আমরা এখনো পর্যন্ত একেবারেই জিরো। এখানে দৃশ্যমান কোনো কাজই এখনো পর্যন্ত হয়নি। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আপনার রেল নেটওয়ার্কের যে বিষয়টা এখানে আসতেছে বারবার, রেল নেটওয়ার্কের বিষয়টা চায়না ওয়ান বেল্ট ইনিশিয়েটিভে ওনারা মিয়ানমার পর্যন্ত বেশ ভালো ডেভেলপমেন্টের একটা কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। আর এশিয়ান রেল নেটওয়ার্কে যেটা আছে, যেটা আপনার কক্সবাজার, মিয়ানমার এবং থাইল্যান্ড হয়ে আপনার যে কানেক্টিভিটির বিষয়টা আগে থেকে পরিকল্পনা ছিল, যেটা এশিয়ান হাইওয়ে নামেও পরিচিত, এখানকার বিষয়গুলো আসলে অনেকটুকুই আপনার আগানো ছিল। ওকে, তো বিষয়টা হচ্ছে, এটা কোনো না কোনোভাবে আমাদের গভর্নমেন্টের থেকে এই জিনিসগুলোর ব্যাপারে একটু প্রায়োরিটি হিসেবে এটার কাজটা কম হয়েছে। এক্ষেত্রে যেটা আপনি প্রথমে বলছিলেন, এক্ষেত্রে কি আবারও ডিপ্লোমেসিটা কি বেশি ইম্পর্টেন্ট? এখানে কি আমরা কোনো ধরনের আন্তর্জাতিক রাজনীতির কিংবা আন্তর্জাতিক কৌশলের শিকার হয়ে এই এশিয়ান হাইওয়ে বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ওরিয়েন্টেড বলেন, এগুলো করতে গড়িমসি করছি? এ ধরনের কোনো চ্যালেঞ্জ কি আপনি দেখেন কিনা? আমরা যতটুকু ব্যবসায়ী হিসেবে, স্থানীয় ব্যবসায়ী হিসেবে আমরা যেটা জানতাম, সেটা হচ্ছে 2014-15 সালের পর থেকে বেসিক্যালি এই ধরনের প্ল্যানিংগুলোর সম্বন্ধে আমরা জানতে পেরেছি। ওকে, তো বিষয়টা হচ্ছে, আপনি যখন মেগা প্রজেক্টের বিষয়গুলো আসে, মেগা প্রজেক্টের আউটকামও আপনার কিন্তু মেগা হতে হবে। রাইট, তো এখন মেগা প্রজেক্টের যে প্ল্যানিংটা হয়েছিল, যেসব কানেক্টিভিটিকে কানেক্ট করে এটা ইকোনমিক্যালি এটা ভায়াবল করার কথা ছিল, এই কানেক্টিভিটিগুলোর মধ্যে আমরা কানেক্ট হতে পারিনি। ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ানো মানে কিন্তু ডেভেলপমেন্ট না। রাইট, আপনি যখন একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সার্ভিস ইনজেক্ট করবেন, ইনপুট দেবেন, ওখান থেকে যখন আপনার রেভিনিউ জেনারেশন হবে, তখন এটা আমরা কানেক্টিং টু দ্য ডটস এটা কেন পারছি না? আসলে আমরা ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যাটফর্ম সবকিছু মোটামুটিভাবে একটা রেডি করছি, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে অপারেশন শুরু হওয়ার জন্য যে কানেক্টিভিটি, যে ডিপ্লোমেসিটা দরকার, যে ধরনের পারস্পরিক সম্পর্কটা দরকার, এক্ষেত্রে কেন জানি আমাদের একটা গ্যাপ থেকে যাচ্ছে। একজন ব্যবসায়ী হিসেবে আপনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, ব্যবসা করছেন, মানে আপনার মূল্যায়নটা কি? আসলে মূল্যায়নটা খুব সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে আসলে গভর্নমেন্ট যে আপনার ফ্যাসিলিটিগুলো তৈরি করে, এই ফ্যাসিলিটিটা কার জন্য তৈরি করে? ব্যবসায়ের কাজ ব্যবসা করা। আমরা যখন এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপমেন্টের কথা বলি, এই ফ্যাসিলিটিগুলো করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য। আমরা ব্যবসায়ীরাই তো এখনো পর্যন্ত জানি না আসলে কি ধরনের ফ্যাসিলিটি ডেভেলপ হচ্ছে, আমার কোথায় ক্যাপাসিটি আছে, আমার কোথায় ক্যাপাসিটি ইমপ্রুভ করার বিষয় আছে, আমার কোথায় ল্যাকিংস আছে। এই যে বললেন ব্যবসায়ীরা আমরা জানি না কোথায় আমাদের গ্যাপ আছে, কোথায় ক্যাপাসিটি ডেভেলপ করা দরকার, এটা জানতে হলে আসলে গ্যাপটা পূরণ করতে হলে কি করা উচিত? মানে আমরা যদি সেলফ ইভ্যালুয়েশনও করি, কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি যদি আরেকটু সহজভাবে বলি, কক্সবাজারের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটা বিগত কয়েক দশক ধরে আছে। এর অ্যাক্টিভিটিসগুলো আমরা কেন জানি মনে হয় শুধু সেমিনার সিম্পোজিয়ামের মধ্যেই সীমাবদ্ধ। এটি আমরা আরও ব্যবসায়িক
বান্ধব করতে পারি কিনা, আরো অ্যাওয়ারনেস রিলেটেড করতে পারি কিনা, কিংবা এ ধরনের চেম্বার অফ কমার্স আরো এটা বিস্তৃতি আরো আন্তর্জাতিকভাবে হওয়া উচিত কিনা। আমি কেন বলছি, আমি এখন যদি বাংলাদেশের কথা চিন্তা করি, ঢাকা চেম্বার অফ কমার্স কিংবা এফবিসিসিআই ছাড়া আমরা আন্তর্জাতিক গেটওয়ে অন্য কোনো চেম্বার হতে পারি। হয়রেস আমরা যদি বিশ্বের অন্যান্য দেশ বলি, ওখানে কুয়ালালামপুর চেম্বার অফ কমার্স, টোকিও চেম্বার অফ কমার্স, কলম্বো চেম্বার অফ কমার্স, ওদের মেগা সিটির চেম্বার অফ কমার্স কিন্তু একটা আন্তর্জাতিক এন্টিটি হয়ে গেছে। এক্ষেত্রে কক্সবাজারের চেম্বার অফ কমার্সের ভূমিকাটা আরও ব্যাপক হতে পারে কিনা, সরকারের কৌশলগত সহায়ক প্রতিষ্ঠান হতে পারে কিনা, এই ব্যাপারে যদি আপনি মূল্যায়ন করেন। চেম্বার অফ কমার্স যে মোটো নিয়ে আসলে কাজটা করে, আসলে কিন্তু চেম্বার অফ কমার্স ইটসেলফ আপনার গভর্নমেন্টের একটা সহায়ক একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ব্যাপকতাটা কেন আমরা বাড়াতে পারছি না। বিষয়টা হচ্ছে কক্সবাজার চেম্বার যেহেতু কক্সবাজার কেন্দ্রিক, এখানে ব্যবসায়ীদেরকে নিয়ে আমাদের কার্যক্রমটা পরিচালিত হয়। আমাদের কক্সবাজার স্থানীয়ভাবে আমরা যারা ব্যবসা করি, আমরা কিন্তু বেশিরভাগই বিজনেসটা করছি আমরা খুব মাইক্রো লেভেলে। আপনি যদি দক্ষিণ চট্টগ্রামের দিকে চিন্তা করেন, দক্ষিণ চট্টগ্রাম বলতে আপনার আপটু মানে কর্ণফুলী নদী থেকে আমাদের কক্সবাজার পর্যন্ত, এই জায়গায় কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনগুলো হয়নি কিন্তু, কারণ আমাদের এখানে যে পরিমাণে হওয়ার জন্য তো প্রচুর অপরচুনিটি আছে, আমাদের রিসোর্সেস রয়েছে, হিউম্যান স্কিলসও এখন ডেভেলপ হচ্ছে। মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে বেসিক কিছু ইস্যু কখনো কাজ করা হয়নি। যেমন বেসিক ইস্যু বলতে ধরেন আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স ভেরি ভেরি পোর। আপনি কক্সবাজারে আপনি এখানে প্রায় 55 থেকে 60টা মতো আপনার ব্যাংকের ব্রাঞ্চ আছে। আপনি গত 5 বছরের ডেটা নিয়ে দেখেন, কক্সবাজারে আপনার একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য, আমি বিজনেস না, একটা বড় একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য এখানে এই ধরনের কোনো ফাইন্যান্স হয়েছে কিনা। আপনি ক্ষেত্রে যদি আমি একটু সম্পূরক তথ্য দিই, আমরা বে অফ বেঙ্গল ওরিয়েন্টেড ইকোনমি নিয়ে বিস্তর আলাপ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার বক্তব্যের 20% সময় ধরেই বঙ্গোপসাগর কেন্দ্রিক অর্থনীতি থাকতো। এক্ষেত্রে দেখেন বাংলাদেশে সমস্ত প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক রয়েছে। আপনি ফাইন্যান্সের কথা বলছিলেন, শুধুমাত্র বঙ্গোপসাগর ওরিয়েন্টেড ব্যাংকিং সেক্টর কিংবা আলাদা ব্যাংকিং কিংবা আলাদা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা আমি যদি আরও বলি আলাদা মন্ত্রণালয়, এই ধরনের কোনো কিছুর কি দরকার কার্যকারিতার জন্য আছে কিনা? যেহেতু কক্সবাজারে অনেকগুলো মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেহেতু কক্সবাজার, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, এটা একটা সাধারণ মানে একটা ইন জেনারেল একটা ডিস্ট্রিক্ট হিসেবে আপনার চিন্তা করলে হবে না। কক্সবাজার হচ্ছে গেটওয়ে অফ বাংলাদেশ, এটা এভাবে চিন্তা করতে হবে আপনার। আপনি যখন ব্যাপকভাবে চিন্তা করবেন, ওই চিন্তার সাথে কিন্তু আপনার ওই ডিমান্ডগুলো কিন্তু আপনি তখন আইডেন্টিফাই করতে পারবেন। আমাদের যে বিষয়গুলো আমাদের এখানে বিশেষ করে আমরা ক্রাইসিস ফেস করি, আমাদের এখানে পলিসি তৈরি হয় আমাদেরকে নিয়ে, কিন্তু আমরা জানি না কি পলিসিটা আমাদের জন্য তৈরি হয়েছে। যখন সবই আপনার ডকুমেন্টেশন ফাইনালাইজ হয়ে আপনার মন্ত্রণালয়ে ফাইল পাস হয়ে গেছে, সবই যখন হয়ে যায়, তখন আমাদেরকে জানানো হয় জিনিসটা হয়েছে। তার মানে পলিসি মেকিং এ আসলে স্থানীয় এবং যারা রেলিভেন্ট ব্যবসা করছে ওনাদের অন্তর্ভুক্তির দরকার আছে। অবশ্যই দরকার, তো অবশ্যই এটা আছে, এটা তো আপনার এটা কোনো বিকল্প নাই। যেমন কক্সবাজারের আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো ফর্মুলেটেড আপনার কোনো প্ল্যানিং এটা দিতে পারেনি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ দিতে পারেনি, আমাদের পৌরসভা দিতে পারেনি, এবং কোনো মন্ত্রণালয় থেকে এখনো পর্যন্ত আমাদেরকে আপনার কোনো ধরনের ম্যাপিং হয়নি। আমি একজন ইনভেস্টর, আমি ধরেন $1 বিলিয়ন আমি একটা ইনভেস্ট করতে চাই কক্সবাজারে। আমি আমার যে ইনভেস্টমেন্টটা নিয়ে আসবো কক্সবাজারে, আমি কোথায় ইনভেস্ট করবো? জনাব আবিদ হাসান সাগর, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি আমি করব সেটা হচ্ছে, আমরা আজকে এতক্ষণ ধরে আলাপ করছিলাম কক্সবাজার পর্যটনকে ছাড়িয়ে একটি অর্থনীতির নতুন মানচিত্র হিসেবে উন্মোচিত হচ্ছে। আমরা অর্থনীতির মানচিত্র অঙ্কিত করেছি, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে মানচিত্রের বিভিন্ন পয়েন্টের কানেক্টিং ডটসগুলো এখনো বাকি। এই কানেক্টিং ডটসের আমরা বিভিন্ন চ্যালেঞ্জ সমস্যাগুলো ইতিমধ্যে আপনার বক্তব্যের মাধ্যমে চিহ্নিত হয়েছে। আরেকটি জিনিস হচ্ছে, এখানে আমাদের স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানকে আমরা কিভাবে আরও অন্তর্ভুক্তি করতে পারি, এবং কক্সবাজারের এই অর্থনীতিতে নতুন মানচিত্র হিসেবে সুনির্দিষ্ট সুপরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি যদি স্পেসিফিক্যালি 2টি অথবা 3টি পরামর্শমূলক পয়েন্ট বলেন, এবং এটি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদের এখানে যে স্থানীয় আপনার যে কক্সবাজার যে স্থানীয় যে ইকোনমিটা আছে, আমার আগে জানতে হবে কক্সবাজার স্থানীয় অর্থনীতি, জাতীয় অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখে। জি, আমরা স্বাধীনের পর থেকে কক্সবাজার আমরা পান, লবণ, মাছ, পর্যটন, বিভিন্ন সেক্টর দিয়ে আমরা কক্সবাজার ন্যাশনাল ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করছি। এখনো পর্যন্ত একটা অ্যাসেসমেন্ট আমরা জানতে পারি না আমাদের কন্ট্রিবিউশনটা কত %। কারণ আমরা মুখে বলছি জিডিপি বেড়ে যাবে, 2.5% বাড়বে, যেটা 20-30% এক্সিস্টিং এর চেয়ে বাড়বে, এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্স আমরা শুনি, কিন্তু একদম উপাত্ত নির্ভর না। আপনার বিজনেসের সবচেয়ে বড় যে মানে
যে ক্যাপাসিটিটা দরকার সেটা হচ্ছে আপনার ইনফরমেশন হচ্ছে ইজ পাওয়ার। Okay. আপনি ইনফরমেশনের ছাড়া আপনি কখনো কোনো কিছু অ্যানালাইসিস করতে পারবেন না। Okay. আমি যদি আমার ন্যাশনাল ইকোনমিতে যে কন্ট্রিবিউশনটা আমি করছি, এটা যদি আমার ক্যাপাসিটিটা ডেভেলপ করে এটার যদি পার্সেন্টেজ হিসাব করে 10%, 20%, এটা প্রাইমারি হোক, মিড টার্ম হোক, লং টার্ম হোক, এভাবে যদি আমি প্ল্যানিং করে যদি আমার টার্গেটটাকে যদি আমি সেট করি, তাহলে কিন্তু আপনার আউটকাম কিন্তু কিভাবে আসবে সেটার প্ল্যানিংটাও কিন্তু অটো চলে আসতে থাকে। Okay. এটা আমি ধরেন আলাপ করতে চাইলে অনেক কিছু আলাপ করা যায়, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি প্ল্যানিং এবং এক্সিকিউশন এবং এই প্রাইভেট সেক্টর এবং আপনার গভর্নমেন্টের যতদিন পর্যন্ত আপনার কোঅর্ডিনেশন হবে না, এটা কখনোই আউটকাম আসবে না। আলোচনার জায়গায় থেকে যাবে, কিন্তু কখনো আগানো সম্ভব হবে না। Okay. 2 নাম্বার যে পয়েন্টটা আমি শেয়ার করতে চাই, আমাদের কক্সবাজারের যে এখানে যারা আপনার ওয়ার্কেবল যে হিউম্যান আপনার যে ফোর্সটা আছে, যে এইচ গ্রুপটা আছে, এটা কিন্তু ইটস এ ভেরি গুড সাইন। এখানে কিন্তু ওয়ার্কেবল কিন্তু একটা বিশাল বড় একটা আপনার ওয়ার্ক ক্যাপাসিটির লোকজন আছে। এখন বিষয়টা হচ্ছে এই লোকগুলো কোথায় কাজ করবে? কক্সবাজারে যে লবণ শিল্প আছে, যে লবণ না পেলে বাংলাদেশের মানুষ লবণ পাবে না, এই লবণ সেক্টরে এই লোক কাজ করতে চায় না। কেন কাজ করতে চায় না? কারণ 5 টাকার লবণ এটা প্যাকেট হলে 40 টাকা হয়। কক্সবাজারে একজন ব্যবসায়ী যদি 5 টাকা পায়, তো সে তো আপনার 5 টাকা 1 কেজি লবণ বিক্রি করেছে, তো সে একজন ওয়ার্কার, সে স্যালারি দিতে পারছে না। আপনি পানে আসেন, সেখানেও সেম সমস্যা। আপনি ট্যুরিজমে আসেন, ট্যুরিজমে আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে একেবারে আপনার আনস্কিল্ড আপনার এখানে লেবার ফোর্স। এখানে যারা স্থানীয় লোকজন কাজ করে, এরা বিশেষ করে ওয়ার্কার শ্রেণীতে কাজ করে। এদের যে আপনার যে ধরনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের দরকার অথবা তাদের যে স্কিল ডেভেলপমেন্টের দরকার, এইগুলো আপনার হয় না। আপনি চাইলে একটা ওয়ার্কফোর্স অথবা ইন্ডাস্ট্রি আপনি ওভার দ্য নাইট তৈরি করা যায় না। এই ওয়ার্কফোর্স তৈরি করতে গেলে আপনার ধাপে ধাপে অনেক পরিকল্পনা করতে হয়, এবং এটা সবসময় স্কিল আপ আপনার ট্রেনিংয়ের মধ্যে এদেরকে রাখতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু কক্সবাজারে আপনার মানি সার্কুলেশনটা খুব আপনার ফাস্ট হয়, এখানে দেখা যাচ্ছে আপনার ইনভেস্টমেন্ট আসে বাইরে থেকে যখন ইনভেস্টমেন্টগুলো আসে, এরা ওনাদের নিজেদের মতো একটা ওয়ার্কফোর্স কিন্তু ওরা নিজেরা নিয়ে আসে। তো এখানে আমাদের যারা স্থানীয় অর্থনীতিতে আমরা যারা এখানে কাজ করি, আমাদের এখানে পড়াশোনার যে আপনার পার্সেন্টেজ, সেটাও কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে অনেক কম। ওকে, এটা কিন্তু এটা কিন্তু অ্যাকনোলেজ করার মতো বিষয়। আপনি যখন দেখা যাবে কি আপনি পড়াশোনার ব্যাপারে অথবা আপনি এই ধরনের চিন্তাভাবনা আপনার থাকবে না, স্বাভাবিকভাবে আপনি তখন আনস্কিল্ড হয়ে যাবেন। ওকে। তো আমাদের এখানে টেকনিক্যাল যে ইনস্টিটিউশনগুলো আছে, প্রাইভেট হোক পাবলিক হোক, এগুলোকে আরও গিয়ার আপ করে আমাদের এখানকার যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে এখানে ট্রেনিং দিয়ে তাদেরকে আরও এগিয়ে নিয়ে আসা দরকার। ওকে, জনাব আবিদ হাসান সাগর, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম কক্সবাজার অর্থনীতির নতুন মানচিত্র, এর বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং জনাব আবিদ হাসান সাগরের বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে আমরা একটা পরিকল্পনার পথ সাজেশন হিসেবে দিতে পারবো, এবং আমরা অপেক্ষা করবো নেক্সট বে ইনসাইট স্ট্রেট টকে আমরা নতুন কোনো টপিকে কক্সবাজার ওরিয়েন্টেড কথা বলবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।